সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন্টশাহের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো আমরা চলে আসছি পুনরায় ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে। আমরা গত একটা ক্লাসে তথ্য উপাত্ত এর থেকে অনেকগুলো তথ্য পড়েছিলাম। তথ্য কি, উপাত্ত কি, গড় কি, মধ্য কি, বিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি, ঊর্ধ্বক্রম কি, অধক্রম কি। তারপরে তোমাদের বইয়ের 15 অঙ্কটা সমাধান করে এখান থেকে আমরা বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত শিখেছিলাম। আমরা এখন চলে যাব, বলেছিলাম আজকে গড় মধ্যক শেখার জন্য। আশা করি পূর্বের ক্লাসের সকল তথ্য তোমরা পড়ে ফেলছো। আমরা এখন চলে যাব তোমাদের পাঠ্য বই থেকে 16, 17, 18 নং প্রশ্নগুলোর মাঝ থেকে কিভাবে গড় মধ্যক প্রচুরক নির্ণয় করেছে তা শেখার জন্য। তো আমরা চলে যাই তোমাদের বইয়ের 16 নং অঙ্কটাতে। দেখো, তোমার বইয়ের 16 নং অঙ্ক, অধ্যায়ের 16। আমরা এই সমাধানটাও করলাম, সাথে সাথে নিয়মগুলো শিখে ফেললাম, যাতে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে আমাদের কোনো সমস্যা না হয়। তো দেখি আমরা এখন 16 নং অঙ্কতে বলছে, তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। খেয়াল করো, বলছে কি তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। তাহলে ওজন তো, তোমার শ্রেণীর ওজন তো তুমি নিজে লিখবে। তো আমাদের এখানে তো ওজন দেওয়া নেই, আমরা একটা ওজন লিখি আগে, লেখার পর আমরা ওজনটাকে সমাধান করি। 15 জনের ওজন আগে আমরা লিখব। তো 16 সমাধান যদি আমরা করতে চাই, 16 নং প্রশ্নের সমাধান আমরা করতে চাই। খেয়াল করো, 15 জনের ওজন আমরা কেজিতে লিখবো। আমাদের শ্রেণীর 15 জনের ওজন, খেয়াল করো, এটা কিন্তু তোমাদের বইতে না থাকলে আমরা লিখলাম, ধরে নেওয়া সবগুলোই আমাদের শ্রেণীর 15 জনের ওজন। আমরা এটা কিসে লিখবো? কেজিতে দিব। কেজিতে আমরা এটা লিখবো ওজনটাকে। তো দেখি কি কি ওজনগুলো আমরা লিখবো। আমরা এখানে লেখা আছে 42, 45, 48, 48। দেখো 4, 10, 2, 42, 45, 45, 48। 15 জন লিখবো আমি। 45, 45 একটা, 48 দিলাম দুইটা। 42, 45, 48, 50, 50, 55, 57 দিলাম। 50, 50, 55, তারপরে দিলাম 57, 55 দিলাম, 57 দিলাম, তারপরে দিলাম 56, 49, 52, 5, 10, 6, 56, 49, 52, 49 দিলাম, 52 দিলাম, তারপরে 53, 52, 44, 51, 53, 52, 5, 10, 3, 53, 52, 44, তারপর দিলাম 51। আমার কথা অনুযায়ী যা ছিল 15 জন শিক্ষার্থীর ওজন লেখার জন্য আমরা লিখেছি। মেবি 15 জন হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15 জন শিক্ষার্থীর ওজন আমরা পেয়ে গেছি এখানে। তো আমরা এই 15 জন শিক্ষার্থীর ওজন থেকে কি কি চেয়েছে আমাদের কাছে? এখান থেকে চাওয়া হয়েছে, আমাদের প্রশ্নটি বলছিল গড় নির্ণয় করো। উপস্থাপন হয়ে গেছে, এখন বলছে গড় নির্ণয় করার জন্য। আমরা যাই গড় নির্ণয় করার জন্য। এখন দেখি গড়ের সূত্র মনে করার চেষ্টা করি। আমরা এখন গড়ের সূত্র নির্ণয় করতে মনে করার চেষ্টা করব। তো দেখি, উপাত্ত সমূহের সমষ্টি আমরা যা এখানে লিখলাম, এখানে কিন্তু অবিন্যস্ত আকারে দেওয়া আছে। যখন তোমাকে গড় নির্ণয় করতে বলছে, তখন কিন্তু ঊর্ধ্বক্রম অধক্রমে সাজানোর কোনো প্রয়োজন পড়বে না। ঊর্ধ্বক্রম অধক্রম সাজানোর তেমন কোনো প্রয়োজন কিন্তু এখানে পড়বে না, কারণ এখানে গড় নির্ণয় করব। যদি মধ্যক নির্ণয় করতাম তখন আমার ঊর্ধ্বক্রম অধক্রমে সাজানোর প্রয়োজন ছিল। তো লিখি উপাত্ত সমূহের সমষ্টি। খেয়াল করি, আমি এটা সমাধান করব। উপাত্ত সমূহের সমষ্টি, উপাত্ত সমূহের সমষ্টি সমান সমান, দেখো কি আসছে এখানে, 42 যোগ 45 যোগ 48 যোগ 48, সবগুলো যোগ। 50 যোগ 50 যোগ 55 যোগ 57 যোগ 60 যোগ 49 যোগ 5, 10, 52 যোগ 53 যোগ আবার 52 যোগ 44
যোগ 51 সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হয়ে গেছে। এর যোগফল হয়েছে আমাদের কত? 752 হয়েছে সবগুলোর যোগফল। তার মানে 15 জনের মোট ওজন পেয়েছি আমি 752 কেজি। তো উপাত্ত সমূহের সংখ্যা আমি লিখি এখন, উপাত্ত সমূহের সংখ্যা, উপাত্ত সমূহের সংখ্যা কত পেয়েছি আমি? 15। এখন আমাদের যাব সুতরাং গড়। কি ছিল? উপাত্ত সমূহের সমষ্টি, উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। উপাত্ত সমূহের সংখ্যা, খেয়াল করো আমরা সমষ্টি পেয়েছি 752 আর সংখ্যা পেয়েছি কত? 15। তো এটা ভাগ করলে কত হয়? এটা হবে কি? কেজি ছিল নিশ্চয়ই আমাদের, এটা হলো কেজি। সমান সমান যদি আমি এটাকে ভাগ করি তাহলে 15 50 700 হ্যাঁ 50.13 কেজি। খেয়াল করো আমরা পেয়েছি নির্ণয় গড়। সুতরাং নির্ণয় গড় 50.13 কেজি। 15.13 50.13 কেজি আমরা লিখে দেব। সুতরাং নির্ণয় গড় 50.13। দেখো আমরা গড় নির্ণয়টা শিখে ফেলছি। যে উপাত্তটা দেওয়া থাকবে আমাদেরকে প্রথম উপাত্তগুলো লিখলাম, উপাত্তগুলো সমষ্টি নির্ণয় করলাম, উপাত্তের সঙ্গে সংখ্যা আমরা জানি, তারপরে সূত্রটা শুধু প্রয়োগ করে ভাগ করে দিয়ে দিয়েছি, আমাদের উত্তর শেষ হয়ে গেছে। তো দেখো এখান থেকে আমরা কি শিখে ফেললাম? গড় শিখে ফেললাম। এখান থেকে আমরা শিখে ফেললাম গড় নির্ণয়। তো এবারে যাব আমি মধ্যক নির্ণয়। আমি এটা মুছে দিলাম। এবারে যাব আমি মধ্যক নির্ণয়ে। তোমাদের পাঠ্য বইয়ে দেখো 17 নং অঙ্কতে দেওয়া আছে নিম্নলিখিত উপাত্ত সমূহগুলোর মানের মধ্যক নির্ণয় করো। 17 নং অঙ্কতে দেওয়া আছে উপাত্ত সমূহতে মানের মধ্যক নির্ণয় করার জন্য। খেয়াল করো আমি আগে দেখি, খেয়াল করতে গিয়ে দেখো 9 12 10 6 15 8 7 14 13 এই তথ্যগুলো উপাত্তগুলো দেওয়া আছে। এখন এটা সমাধান করবো। তো মানের ঊর্ধ্বক্রমে সাজাই বা অধক্রমে সাজাই, একদিকে সাজাইতে হবে, তবে সবচেয়ে বেটার ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড় ক্রমে সাজানোটাই সবচেয়ে ভালো। তাহলে আমি লিখলাম উপাত্ত সমূহকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। খেয়াল করো আমরা সাজিয়ে পাই কি কি দেওয়া আছে? 6 7 8 9 10। দেখো 6 7 8 9 10 12। এটার মধ্যে 11 সংখ্যাটি দেওয়া নাই। 13 14 15 13 14 15 1 2 3 4 5 6 7 8 9 আমরা এটা পেয়ে গেছি। এটা সংখ্যাটা কি? বিজোড় সংখ্যক। তো প্রদত্ত উপাত্তগুলোর সংখ্যা 9 যা বিজোড় সংখ্যক। লিখবো আমি কি? প্রদত্ত উপাত্ত সমূহের সংখ্যা 9 যা বিজোড় সংখ্যক। খেয়াল করো বিজোড় সংখ্যক উপাত্ত আমরা এখানে পেয়েছি। এখন যাব সুতরাং মধ্যক। আমরা বিজোড় সংখ্যকের সূত্র জানি। সুতরাং মধ্যক সমান সমান ছিল কি? উপাত্ত সমূহের সংখ্যা, উপাত্ত সমূহের সংখ্যা, উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1 ভাগ কি ছিল সূত্রতে মনে আছে? 2। এটা কি ছিল? তম পদ। তম পদ। খেয়াল করো তাহলে আমরা তো প্রথমেই ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি। এখন তম পদ বের করলেই আমাদের অঙ্কটা পেয়ে যাব। তো খেয়াল করি আমরা দেখি উপাত্ত সমূহের সংখ্যা ছিল 9 যোগ 1 ভাগ তম পদ।
তাহলে কত হইল এখানে 10/2 তম পদ সমান সমান 5 তম পদ। খেয়াল করো এখানে 5 তম পদ বলেছে, তাহলে প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যে পঞ্চম পদ হচ্ছে মধ্যক, অর্থাৎ প্রদত্ত উপাত্তের পঞ্চম পদ হচ্ছে মধ্যক। পঞ্চম পদ হচ্ছে মধ্যক। পঞ্চম পদ 1 2 3 4 5, সুতরাং মধ্যক 15, মধ্যক 10। আমরা উত্তর পেয়ে গেছি, এখানে মধ্যক পেয়েছি কত 10। আমরা একটু ওই পাশে লিখে নিয়েছি ওটাকে, এখানে 5 তম পদ পেয়েছি, তো পঞ্চম পদ হচ্ছে মধ্যক, সুতরাং নির্ণয় মধ্যক 10, অর্থাৎ এখানে পঞ্চম পদ পেয়েছি কত আমি 10, সুতরাং মধ্যক 10। খেয়াল করো তাহলে বিজোড় সংখ্যক উপাত্ত পেয়েছি। এখন যদি একটা জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করতে শিখি, আমরা একটি জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করতে শিখি। তোমাদের বইয়ের 18 নম্বর অঙ্কটাতে এই জোড় সংখ্যক উপাত্তের মধ্যক দেওয়া আছে। 18 নম্বর অঙ্কতে এই জোড় সংখ্যক উপাত্তের মধ্যক দেওয়া আছে, যা আমরা এখন নির্ণয় করে ফেলবো ইনশাআল্লাহ। তো দেখি, এটা দেখো তোমরা 2 মিনিট একটু উঠিয়ে নাও। তো এটাকে আমি একটু মুছে দিলাম, পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখবো। 18 নম্বর অঙ্কটাতে জোড় সংখ্যক উপাত্তের মধ্যক দেওয়া আছে। এখন যাব আমি এখানে 18 অঙ্ক সমাধান করার জন্য। দেখো নিম্নলিখিত উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। দেওয়া আছে 1400, 2500, 1500, 700, 600, 900, 1050, 1100, 800, 1200। এই উপাত্তগুলোর বলছে কি মধ্যক নির্ণয় করো, বলছে নিম্নলিখিত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। আমি দেখি 18 সমাধান যদি আমি করতে চাই, প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। খেয়াল করো মানের ঊর্ধ্বক্রমে যদি আমি সাজাই 6 7 8 9, দেখো আসছে 600, 700, 800, 900, 1050। হ্যাঁ, এইগুলো দেওয়া আছে তোমাদের পাঠ্য বইতে। 900, 1050, 1100, 1200, তারপরে 1100, 1200, 1100, 1400, 1500, দেখো 1400, তারপরে 1500, সর্বশেষ 2500। এই উপাত্ত সমূহ আমাদের হাতে দেওয়া আছে। দেখি 10টা হয়েছে আমাদের এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা উপাত্ত দেওয়া আছে। এটার মধ্যক নির্ণয় করতে বলেছে। তো আমি দেখি এখানে উপাত্ত সংখ্যা 10, যা জোড় সংখ্যক। লিখলাম এখানে উপাত্ত সংখ্যা 10, যা জোড় সংখ্যক। খেয়াল করো জোড় সংখ্যক, সুতরাং মধ্যক সমান সমান, খেয়াল করো কি আসছিল সূত্রটা, মধ্যবর্তী দুটি পদের সমষ্টি, মধ্যবর্তী সংখ্যা দুটির সমষ্টি ছিল, মধ্যবর্তী দুটি সংখ্যার সমষ্টি ভাগ 2। তো এখানে মধ্যবর্তী দুটি সংখ্যা কত হবে? 1 2 3 4 5। এই যে 1050 আর 1100, তাহলে পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টি সমান সমান, তাহলে 1050 যোগ 1100 ভাগ 2 সমান সমান কত হবে? 2150 ভাগ 2 সমান সমান, ভাগ করলে 1075 হবে। এখানে 1075 আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা পেয়ে গেছি কি, এখানে
পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টির গড় করে পেয়েছি 1075। সুতরাং নির্ণেয় মধ্যক 1075। তাহলে দেখো আমরা জোড় সংখ্যকের মধ্যক নির্ণয় শিখলাম, বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় শিখলাম। এখন কথা হইলো, এই একটা অঙ্ক দিয়ে এখান থেকে তোমাকে গড় নির্ণয় করতে বলতে পারতো, এখান থেকে গড় নির্ণয় করতে বলতে পারতো। তো গড়ের নিয়ম তোমরা জানি, এখন গড়ের নির্ণয়ও জানি, গড় নির্ণয়ের নিয়মও শিখলাম, মধ্যক নির্ণয়ের নিয়মও শিখলাম। তাহলে প্রচুরক কি? প্রচুরকের তো কোনো সূত্র নেই, বলেছিলাম কি যে সংখ্যাটা সর্বাধিক সংখ্যক বার থাকবে। যদি এখান থেকে প্রচুরক বের করতে বলে, এখানে কোনো সংখ্যা একের অধিক বার নেই, সুতরাং এখানে কোনো প্রচুরক নাই। তার মানে আমরা সৃজনশীল প্রশ্ন যদি খুঁজতে চাই, তখন প্রচুরক খুব সহজে আমরা পেয়ে যাব, গড় মধ্যক আমরা সহজে পেয়ে যাব। একই রকম ভাবে তোমাদের পাঠ্য বইয়ের যদি 19 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ি, তোমরা নিজেরা করতে পারবে। দেখো বলছে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। উপাত্তগুলো দেওয়া আছে কি 9, 16, 14, 22, 17, 20, 21, 11, 7, 19, 12, 21 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এখানে ছোট থেকে বড় সাজাবো। এখানে 11টি উপাত্ত আছে যা বিজোড় সংখ্যক। আমরা একটু আগে শিখলাম, 17 নম্বর অঙ্কতে শিখলাম বিজোড় সংখ্যক। 20টার মাঝে আসছে জোড় সংখ্যক। তাহলে দেখো 17 এবং 18-র মতোই 19 আর 20-এর অঙ্ক। তাহলে 21 নম্বর অঙ্কতে আমি যদি যাই, এইখানে বলছে প্রচুরক নির্ণয় করো। কোন উপাত্তের সাংখ্যিক মান দেওয়া আছে, এখানে এদের প্রচুরক নির্ণয় করো। আমি গড় মধ্য প্রচুরক আমি শিখে ফেললাম। আমি দেখি প্রচুরকটাও আমি একটু শিখে ফেলি। যদি আমি প্রচুরকটা শিখে ফেলি, একুশ নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, কোন উপাত্তের সাংখ্যিক মান 4, 5, 6, 7, 8, 8, 9, 11, 12 এদের প্রচুরক নির্ণয় করো। তো দেখি আমি সমাধান যদি করতে চাই, 21-এর আমি সমাধান করতে চাইলাম। 21-এর সমাধানের মাঝে আমি পাই, দেখো 21-এর সমাধানটা, সমাধান করতে গিয়ে আমরা দেখব এখানে প্রদত্ত উপাত্ত সমূহ হলো, আমি লিখবো এখানে প্রদত্ত উপাত্ত সমূহ হলো। কি কি দেওয়া আছে? 4, 5, 6, 7, 8, 8 দেখি আমি 4, 5, 6, 7, 8, 8 8 দুইবার পেয়ে গেছি আমি। 9, 10, 11, 12 দেখো 9, 10, 11, 12। তো এখানে উপাত্তে 8 সর্বাধিক দুইবার আছে। উপাত্তগুলোর মধ্যে, উপাত্ত সমূহের মধ্যে, উপাত্ত সমূহের মধ্যে 8 সর্বাধিক দুইবার আছে। সর্বাধিক দুইবার আছে। সুতরাং প্রদত্ত উপাত্তের প্রচুরক 8। সুতরাং প্রদত্ত উপাত্তের প্রচুরক 8। এইটাই আমাদের উত্তর। তো দেখো আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম? গড় শিখলাম, মধ্যক শিখলাম, প্রচুরক শিখলাম। তোমরা এইচডব্লিউ শিখবে, এইচডব্লিউ করে নেবে, বাসায় করবে। আমরা 17, 18 করেছিলাম, 19, 20 দেখো 19-এ আসছে, তারপরে 20-এ আসছে, আর আসছে 22। অর্থাৎ আমরা গড় মধ্যক যেভাবে শিখলাম, মধ্যক যেভাবে শিখলাম, ঠিক একই রকম ভাবে 19, 20 এবং 22-এর মাঝে তথ্যগুলো দেওয়া আছে। তো তোমরাও সেভাবে সমাধান করবে। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ সৃজনশীল প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। আর বাকি যে অঙ্কগুলো আছে এখানে ওই তোমাদের বইতেও সৃজনশীল আকারে প্রশ্ন দেওয়া আছে, আমরা সেইগুলো সমাধান করতে পারবো। তো ধন্যবাদ সকলকেই, সকলেই ভালো থাকো, বাসায় পড়াশোনা করো, সকলেই ভালো থাকো। তো রোজার দিন বাইরে বের না হওয়াটাই ভালো, বাসায় থেকে যদি সকলেই পড়াশোনা করো, সকলেরই, তোমার নিজের, তোমার পরিবারের, সমাজ, রাষ্ট্র, দেশ সকলেই সুস্থ থাকবে, তুমি সুস্থ থাকলে। আল্লাহ হাফেজ।